ভৌতিক অভিজ্ঞতা আমাদের সকলেরই কম বেশি আছে। কখনো কখনো সেই অভিজ্ঞতার মধ্যে ভ্রম মিশ্রিত হয়ে থাকে। কিন্তু ভয়টা যদি সত্যি হয়, যদি সেই ভয় ভ্রম মিশ্রিত না হয়, যদি ক্ষণিকের জন্য পৈশাচিক ভ্রম সাক্ষাৎ রূপ নিয়ে চলে আসে আপনার সামনে, তাহলে লেখিকা পিয়ালির কলমে অঙ্কিত হয়েছে এমনই একটা গল্প। পাঁচকাহন উপস্থিত হয়েছে আজ সেই ভৌতিক অভিজ্ঞতার গল্প নিয়ে। পুরো গল্পটা শোনার জন্য অনুরোধ রইল। শুরু হতে চলেছে আজকের উপস্থাপনা লেখিকা পিয়ালির কলমে চিত্রিত পোড়া বাড়ির রহস্য। সুনীলদের গ্রামের নাম মদনগঞ্জ। ছোট্ট গ্রামটি ছবির মতো সুন্দর। গ্রামের পাশে সাপের মতো এঁকে বেঁকে গেছে ইচ্ছামতি খাল। তিন পাশে বিস্তীর্ণ সবুজ ফসলের ক্ষেত, যেদিকে চোখ যায় সবুজ আর সবুজ। গ্রামটি যেমন অপরূপ তেমনি ঐতিহ্যবাহীও বটে। একসময় গ্রামে ছিল বিখ্যাত এক জমিদার। তার যেমন বিশাল জমিদারি ছিল, তেমনি ছিল পরিচিতি। তবে এখন আর সেই জমিদারও নেই, আর জমিদারিও নেই। আছে কেবল পরিত্যক্ত বিশাল এক বাড়ি, যা পোড়া বাড়ি নামেই পরিচিত। এই পোড়া বাড়ি নিয়ে রয়েছে অনেক কাহিনী। একসময় এই বাড়িতে সারা বছর লেগে থাকতো নানা উৎসব আয়োজন, বিশেষ করে নাচ গানের আসর বসতো প্রায়ই। আর এইসব আসর জমাতে সুদূর কলকাতা থেকে নাচ গানের শিল্পীরা আসতেন দল বেঁধে। তারা মাসের পর মাস জমিদার বাড়িতে থাকতেন। রাত ভোর নাচ ঘরে নাচতেন আর গাইতেন। কোনো এক সময় জমিদারের সঙ্গে জায়গা জমি নিয়ে এলাকার সাধারণ লোকজনদের বিরোধ বাঁধে। প্রতাপশালী জমিদার বলে কথা, নিজের কর্তৃত্ব বজায় রাখতে এলাকার নিরীহ লোকজনদের ওপর শুরু হলো অত্যাচার, নির্যাতন। এমনকি বেশ কয়েকজনকে ধরে নিয়ে প্রকাশ্যে ফাঁসিতেও ঝোলানো হয়। দিন দিন জমিদারের অত্যাচারের মাত্রা যায় ছাড়িয়ে। অবশেষে গ্রামবাসী একাট্টা হয়ে হামলা চালায় জমিদারের বাড়িতে। ব্যাপক ভাঙচুর, লুটপাট, শেষে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। জনতার শক্তির কাছে ক্ষমতাধর জমিদার মুহূর্তেই অসহায় হয়ে পড়েন। কিন্তু এতদিন ক্ষমতার দম্ভে মানুষকে মানুষ বলে মনে করেননি তিনি। অবস্থা বেগতিক দেখে বাড়ির গোপন পথ দিয়ে পালিয়ে বাঁচলেন দাম্ভিক জমিদার ও তার পরিবারবর্গ। লোকমুখে শোনা যায় জমিদার সেই সময় পালিয়ে বর্মায় চলে গিয়েছিলেন। এরপর আর কখনো এলাকায় ফিরে আসেননি তিনি বা তাঁর বংশধররা। সেদিনের আগুনে জমিদার বাড়ির বেশিরভাগ পুড়ে গেলেও কিছু অংশ অক্ষত ছিল। একসময় পোড়া বাড়িতে ঘন জঙ্গলে ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়। প্রথম প্রথম ওই পোড়া বাড়িতে বেশ কয়েকজনের ছিন্ন ভিন্ন লাশ পাওয়া যায়। ফলে সবার মুখে মুখে রটে যায় পোড়া বাড়িতে ভূতের দল আস্তানা গেড়েছে। মাঝে মাঝে গ্রামের কেউ না কেউ হারিয়ে যেত। পরে হারানো লোকজনের লাশ মিলত পোড়া বাড়ির আশেপাশে। তাই ভয়ে দিনে দুপুরেও পোড়া বাড়ির দিকে যাওয়ার কেউ সাহস করে না। সুনীল, সৃজন ইউনিভার্সিটির পড়ুয়া যুবক। তারা আবার এসব ভূত টুতে বিশ্বাস করে না। মুরব্বীরা যখন পোড়া বাড়ির ভূত নিয়ে গল্প করে তখন এসব শুনে ওরা হাসে। কেউ কেউ বলে গভীর রাতে পোড়া বাড়িতে ভূতেরা দল বেঁধে নৃত্য করে। জ্যোৎস্না রাতে দূর থেকে সেই নৃত্য তারা অনেকেই দেখেছে। আবার কেউ বলে পোড়া বাড়ির আশেপাশে কাউকে একা পেলে ভূতেরা ঘাড় মটকে দেয়। গ্রামের লোকজন একত্রিত হলেই ব্যাস শুরু হয় পোড়া বাড়ির গল্প। এসব আজগুবি গল্প কাহিনী শুনতে শুনতে সুনীল, সৃজনের মনে কৌতূহল জাগে। পোড়া বাড়ির রহস্য অনুসন্ধানে মাঠে নামে তারা। তবে বিষয়টি গোপন রাখা হয়, কারণ ঘটনা ফাঁস হলে তাদের অনুসন্ধান মাঠে মারা যাবে। পরিবারের কেউ চাইবে না ভয়ানক কাজটি করতে গিয়ে ওদের কোনো ক্ষতি হোক। দুই বন্ধু এই নিয়ে কখন, কিভাবে, কি করবে তার একটা ছক তৈরি করলো। এখন ভরা পূর্ণিমা, এটা কাজে নামার উত্তম সময়। সুতরাং দেরি করে কাজ নেই। আজ রাত 12টার পর শুরু হবে পোড়া বাড়ির রহস্য উদ্ঘাটন অভিযান। তুই বড় পুকুর ঘাটে অপেক্ষা করবি, আমি সেখানে সময় মতো চলে আসব। তারপর একসঙ্গে শুরু হবে মিশন। বেশ, তাই হোক।
এদিকে কথা মতো রাত 12টায় ঘর থেকে বেরিয়ে বড় পুকুর ঘাটে এসে সৃজনের জন্য অপেক্ষা করে সুনীল। দেখতে দেখতে অনেক সময় পেরিয়ে যায়, কিন্তু সৃজনের পাত্তা নেই। খুব রাগ হচ্ছে সুনীলের। ছেলেটা যে এমন করবে ভাবাই যায় না, অথচ এ ব্যাপারে বেশি আগ্রহ দেখিয়েছে সৃজন নিজেই, আর সেই কিনা শেষ পর্যন্ত। রাগে সারা রাত ঘুম হয়নি সুনীলের। সকাল সকাল সৃজনদের বাড়ি গিয়ে হাজির। সৃজন সুনীলের হাত ধরে ক্ষমা চায়। বন্ধু, তুই তো জানিস আমি একটু ঘুম কাতুরে। ভাত খেয়ে বিছানায় একটু গড়াগড়ি করতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। সুনীল রাগে হাত ছাড়িয়ে নেয়। সুনীলকে জড়িয়ে ধরে সৃজন আবার বলল, প্রমিস প্রমিস, আর মিস কখন আর মিস হবেন। তুই পুকুর ঘাটে থাকবি, আমি সময় মতো পৌঁছে যাব। সুনীল আজও আগে ভাগে পুকুর ঘাটে গিয়ে অপেক্ষা করে সৃজনের জন্য। বসতে বসতে সময় পেরিয়ে যায়, কিন্তু সৃজনের দেখা নেই। তার মানে সে আজও আসবে না, তাই শুধু শুধু রাত জেগে কাজ নেই। সুনীল বাড়ির দিকে রওনা দেবে, এই সময় সৃজন এসে হাজির। যাক, এসেই যখন গেছে, কথা না বাড়িয়ে তারা রওনা দেয় পোড়া বাড়ির দিকে। গভীর রাতেও জ্যোৎস্নার আলোয় ভেসে যাচ্ছে চারিদিক। পথ চলতে এতটুকু অসুবিধে হচ্ছে না তাদের। মাত্র কয়েক মিনিট হেঁটেই পৌঁছে গেল পোড়া বাড়িতে। আগের থেকেই বলা ছিল প্রথম দিন পোড়া বাড়িতে ঢুকবে না তারা। বাড়ির পিছনে বড় কৃষ্ণচূড়া গাছটার আড়ালে বসে সব কিছু দেখার চেষ্টা করবে। কথা মতো কৃষ্ণচূড়া গাছের আড়ালে অবস্থান নেয় তারা। চারিদিক শুনশান নীরবতা, একটা ঝিঁঝি পোকার শব্দও নেই কোথাও। হঠাৎ কানে ভেসে এলো ঝুম ঝুম নুপুরের শব্দ। পোড়া বাড়ির নাচঘরের দিকে চোখ ফেরাতেই দেখা গেল একসঙ্গে অনেকগুলো ছায়ামূর্তি নাচছে তালে তালে। সুনীল সৃজন একে অপরের দিকে তাকায় আর ঢক গেলে। দুজনের গলা শুকিয়ে কাঠ, কারোর মুখে কোনো কথা নেই। সুনীল ইশারা দিতেই সৃজন ও সুনীলের পেছন পেছন দ্রুত পা চালায় বাড়ির দিকে। পরদিন ভোরে সুনীলকে ঘুম থেকে ডেকে দিয়ে মা রাগীশ্বরে বললেন, আর কত ঘুমোবি? সৃজন সেই কখন থেকে এসে বসে আছে। ঘুম পাচ্ছ, পরে আসতে বলো না। বিরক্ত দেখিয়ে ওপাশ হয়ে শোয়ে সুনীল। মা রুম থেকে বেরিয়ে যেতেই সৃজন চলে আসে। বন্ধু, আমি জানি তুই আমার উপর রাগ করে আছিস, কিন্তু বিশ্বাস কর আমি ইচ্ছে করে এমনটা করিনি রে। কালকে হঠাৎ জ্বর এসছিল, তাই বেরোতে পারিনি। কি বলছিস তুই? হ্যাঁ, রাতে ভূতের নাচ দেখে কি মাথা গুলিয়ে গেল নাকি? হ্যাঁ, আসতে পারিস মারিটা কি? আরে সেটাই তো বলতে এলাম তোকে। কাল সন্ধ্যায় হঠাৎ এমন জ্বর এলো, মাথা তুলতেই পারছিলাম না। তারপরেও তো বেরোতে চেয়েছিলাম, কিন্তু মা বেরোতে দেয়নি ভাই, বিশ্বাস কর। সৃজনের কথা শুনে সুনীল হুড়মুড় করে বিছানায় উঠে বসে। তারপর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সৃজনের মুখের দিকে। সৃজন এসব কি বলে? রাতে দুজন একসঙ্গে পোড়া বাড়িতে যাওয়া, ভূতের নৃত্য দেখে ভয় পালিয়ে আসা, তাহলে এসব? আর সঙ্গেই বা ওটা কে ছিল? ভাবতেই মাথায় চক্কর দিয়ে ওঠে। এমন কনকনে শীতের সকালেও সুনীলের শরীর ভিজে যায় ঘামে। সুনীল সৃজনের মুখে তাকিয়ে রইল কিছুক্ষণ, যেন তার কথাগুলোর মানে বোঝার চেষ্টা করছে। সৃজন তখনও তার কৈফিয়ত দিয়ে যাচ্ছে। মা তোকে ফোনও করতে দিচ্ছিল না, ভাবলাম তুই খুব রেগে আছিস। সকালে জ্বরটা একটু কমতেই তাই ছুটে এলাম, প্লিজ রাগ করিস না। সুনীলের মাথায় তখন হাজারটা ভাবনা ঘুরছে। যদি সৃজন গতকাল রাতে না গিয়ে থাকে, তাহলে তার সঙ্গে পোড়া বাড়িতে কে গিয়েছিল? ঝুম ঝুম নুপুরের শব্দ, তালে তালে ছায়ামূর্তির নৃত্য, সবটাই তো বাস্তব মনে হয়েছে। দুজনের গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল ভয়ে, একসঙ্গে দ্রুত পালিয়ে এসেছিল। এ কি তাহলে স্বপ্ন ছিল? কিন্তু কিন্তু এত জীবন্ত স্বপ্ন কি দেখা যায়? আর যদি স্বপ্ন না হয়, তবে তবে সৃজন ছাড়া অন্য কেউ ছিল তার সঙ্গী। কে সেই রহস্যময় ব্যক্তি? তুই সত্যি বলছিস? কাল রাতে আসিসনি? আরে বাবা, সত্যি বলছি। জ্বর নিয়ে বিছানায় পড়েছিলাম, বিশ্বাস না হলে আমার মাকে জিজ্ঞেস করে দেখ। সুনীল আর কথা বাড়ালো না।
সৃজনকে তার ঘরে বসিয়ে সে দ্রুত তার মায়ের কাছে গেল। মা, সত্যি কথা বলো তো, সৃজন কি কাল রাতে আমার সাথে বড় পুকুর ঘাটে এসেছিল? মা রান্নাঘর থেকে মুখ বের করে বললেন, না তো, ও তো বলল ওর খুব জ্বর, আসতে পারবে না। সকালেও তো জ্বর নিয়ে এসেছে, এখন বোধহয় একটু ভালো আছে। সুনীলের হৃৎপিণ্ড দ্রুত তালে ধুক ধুক করতে শুরু করলো। তার মানে সৃজন সত্যিই আসেনি। গতকাল রাতে তাহলে সে কার সঙ্গে গিয়েছিল? কার সঙ্গে পোড়াবাড়ির রহস্য দেখতে গিয়েছিল? এই প্রশ্নটা যেন হাজারটা কাঁটার মতো বিঁধতে লাগলো তার মনে। সৃজনকে সে কিছুই বুঝতে দিল না। স্বাভাবিক হবার চেষ্টা করে বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কাল রাতে যখন যেতে পারিসনি তাহলে আজকে রাত্রে একবার ট্রাই করব। তবে আজ আর দেরি করিস না যেন, হ্যাঁ? প্রমিস, আজ কিছুতে মিস হবে না। কিন্তু সুনীলের মনে তখন অন্য চিন্তা। রাতে পোড়া বাড়িতে তার সঙ্গী কে ছিল? তার অবচেতন মন কি কোনো মারাত্মক বিপদের ইঙ্গিত দিচ্ছে, নাকি সত্যি পোড়া বাড়ির রহস্য অন্যরকম? সেদিনে দুপুরটা সুনীলের কাছে অন্যরকম কাটল। সে যেন সব কিছু ভুলে যেতে চাইছে, আবার সেই রহস্যের কিনারাও করতে চাইছে। দুপুরের খাবার শেষে সৃজন চলে গেলে সুনীল একা হয়ে গেল। কিছুক্ষণ বই পড়ার চেষ্টা করল, কিন্তু মনোযোগ দিতে পারল না। বারবার তার চোখে ভাসতে লাগলো কৃষ্ণচূড়া গাছের আড়াল থেকে দেখা সেই দৃশ্য, নুপুরের শব্দ, ছায়ামূর্তির দল। বিকেলে সে একাই গেল বড় পুকুর ঘাটে। জায়গাটা তেমনই শান্ত, কিন্তু আজ যেন তার মনে হচ্ছে ঘাটটা অন্যরকম রহস্যে মোড়া। পুকুরের জলে ভেসে আছে কৃষ্ণচূড়ার লালচে পাপড়ি। হঠাৎ তার মনে পড়ল গতকাল রাতে সে আর তার রহস্যময় সঙ্গী কৃষ্ণচূড়া গাছের আড়ালে বসেছিল। ঘাটের এক কোণে বসে সুনীল ভাবছিল কি করে এই রহস্যের জোট খোলা যায়। সৃজনকে ব্যাপারটা জানালে সে হয়তো ভয় পাবে বা অবিশ্বাস করবে। তার চেয়ে বরং সে একাই এই রহস্যের গভীরে যেতে চায়। রাতে আবার পূর্ণিমা, কিন্তু আজকের পূর্ণিমা যেন আরও বেশি ভয়াল। সৃজন কথা মতো সময়ে এসে হাজির হলো। বন্ধু, আজ আর ভুল হয়নি তো? চলো, আজ পোড়াবাড়ির রহস্য ভেদ করতেই হবে। যেতে তো হবেই, তবে আজ আমরা শুধু দেখব না, আমরা একটু কাছে যাব, একদম বাড়ির উঠোন পর্যন্ত। দেখাই যাক না কি অপেক্ষা করছে আমাদের জন্য। বাড়ির উঠোন? কোনো বিপদ হবে না তো? আরে ধুর বোকা, আমরা ভূতে বিশ্বাস করি না, ভয় পাচ্ছিস কেন? দুই বন্ধু নিঃশব্দে পোড়া বাড়ির দিকে চলল। পথে জ্যোৎস্নার আলো আরও গাঢ় হয়ে চারপাশকে এক মায়াবী আবরণে মুড়ে দিয়েছে। পোড়াবাড়ি যতই কাছে আসছে সুনীলের মনে ততই বেড়ে চলেছে উত্তেজনা। সে বারবার গতকাল রাতের সেই ছায়ামূর্তিগুলোর কথা ভাবছিল। বাড়ি কাছে এসে পৌঁছে তারা এবার আর কৃষ্ণচূড়া গাছের আড়ালে বসল না। সাহস করে তারা প্রাচীর টপকে প্রবেশ করল পরিত্যক্ত বিশাল উঠোনে। চারিদিকে শুধু ধ্বংসের চিহ্ন। আগাছা আর লতাপাতায় ঢাকা উঠোনে জ্যোৎস্নার আলো এক অদ্ভুত ভৌতিক পরিবেশ সৃষ্টি করছে। হঠাৎ কানে ভেসে এলো সেই চিরচেনা শব্দ, ঝুম ঝুম ঝুম, নুপুরের শব্দ। সৃজন ভয়ে সুনীলের হাত চেপে ধরল। বন্ধু, শুনছিস? ভূতেরা নাচছে। সুনীলের শরীর কেঁপে উঠল, কিন্তু সে ভয়কে পাত্তা না দিয়ে এগিয়ে চলল। শব্দটা আসছে বাড়ির ভেতরের নাচ ঘর থেকে, যে অংশটা আগুনে পুরোপুরি পুড়ে যায়নি। তারা সাবধানে একটা ভাঙা জানলার কাছে গেল। ভেতর থেকে মৃদু আলো আসছে, আর তার সঙ্গে আসছে সেই মিষ্টি সুর আর নুপুরের শব্দ। জানলার ফাঁক দিয়ে উঁকি মারতেই সুনীলের চোখ স্থির হয়ে গেল। নাচ ঘরের মেঝেতে জ্যোৎস্নার আলো আধারে কয়েকটি নারী পুরুষের ছায়ামূর্তি নাচছে। তাদের পরনে সেই সেকালের জমিদার বাড়ির উৎসবের পোশাক, যা এখন মলিন আর ধূলিধূসরিত। তাদের মুখগুলো আবছা, যেন শুধু ছায়া।
কিন্তু তাদের নাচ নিখুঁত, তালে তালে। এরা কারা? ভূত? সুনীলের মন তখন অন্য কিছু খুঁজছে। সে দেখছে ছায়ামূর্তিদের ভিড়ে আরেকটা মূর্তি। সেই মূর্তিটা গত রাতে তার সঙ্গী ছিল। একই রকম লম্বা, একই রকম পোশাক, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। সুনীলের মনে হলো এই বুঝি সে গতকাল রাত্রের রহস্যের কিনারা করতে চাচ্ছে। সুনীল আরও ভালোভাবে দেখার চেষ্টা করতেই হঠাৎ তার পা ফসকে গেল। পুরনো জানলার একটা অংশ ভেঙে গেল শব্দ করে। ভেতরে নাচ থেমে গেল। মুহূর্তেই সব কিছু স্তব্ধ। তারপরেই ঘটল সেই ভয়াবহ ঘটনা। ছায়ামূর্তিগুলো একে একে জানলার দিকে মুখ ফেরালো। তাদের চোখগুলো জ্বলন্ত অঙ্গারের মতো লাল। আর সেই মূর্তিগুলোর ভিড় থেকে একটি মূর্তি দ্রুত পায়ে জানলার কাছে এগিয়ে এলো। সে মূর্তিটি গতকাল রাত্রে সুনীলের সঙ্গী। ছায়ামূর্তিটি তার দিকে তাকিয়ে বীভৎসভাবে হাসল। সেই হাসি শুনে সৃজন ভয়ে চিৎকার করে উঠল। পালা বন্ধু, পালা! কিন্তু সুনীল নড়তে পারল না। তার শরীরের সব শক্তি কেউ যেন শুষে নিয়েছে। ছায়ামূর্তিটি ভাঙা জানলার ফাঁক দিয়ে হাত বাড়িয়ে দিল সুনীলের দিকে। তার নখগুলো লম্বা, তীক্ষ্ণ আর নোংরা। ঠিক তখনই সুনীলের চোখ গেল নাচ ঘরের এক কোণে। সেখানে জমিদার বাড়ির একটি পুরনো আলমারি রাখা। সেই আলমারির ওপরে তাকে রাখা একটি ছবি। ছবিটি জমিদার ও তার স্ত্রীর, কিন্তু ছবিতে আরেকজনের মুখ দেখা যাচ্ছে। সেই মুখটি জমিদার পত্নীর ছোট ভাইয়ের, যে নাকি জমিদার বাড়িতে নাচ গানের আসর জমাতো, এবং লোক মুখে শোনা যায় সেও জমিদারকে পালাতে সাহায্য করেছিল। সুনীলের মাথায় বিদ্যুৎ খেলে গেল। তাহলে কি এরাই সেই জমিদার এবং তার সঙ্গী সাথীরা, যারা আগুনের হাতে বেঁচে গেলেও গ্রামবাসীর অভিশাপে পোড়া বাড়িতে আটকে আছে? আর গতকাল রাতে তার সঙ্গী ছিল এই জমিদারের ভাই। ছায়ামূর্তিটি সুনীলের একদম কাছে চলে এসেছে। আর এক মুহূর্তের মধ্যেই সে হয়তো তার ঘাড় মটকে দেবে। সুনীল প্রাণপণে চিৎকার করে উঠল। তোরা এখানে কি করিস? ছায়ামূর্তি যেন আরও হিংস্র হয়ে উঠল, কিন্তু তার হাত সুনীলের ঘাড় স্পর্শ করার আগেই সৃজন টেনে ধরল। চল ভাই সুনীল, মরবি নাকি? দুই বন্ধু প্রাণপণে দৌড়তে শুরু করল। তাদের পেছনে তখন ভেসে আসছে শত শত মানুষের করুণ আর্তনাদ, আর সেই সঙ্গে বীভৎস হাসি। তারা বাড়ির প্রাচীর টপকে বাইরে এলো। তারপর না থেমেই দৌড়তে লাগলো গ্রামের দিকে। পেছনে পোড়া বাড়ি যেন আরও বেশি ভয়ঙ্কর হয়ে জেগে আছে। পরদিন সকালে সুনীল আর সৃজন কাঁপতে কাঁপতে সুনীলের ঘরে বসেছিল। সৃজন বলল, আমরা আর কখনোই পোড়াবাড়ির দিকে যাব না। সুনীলের চোখে তখনও সেই ছায়ামূর্তির লাল চোখগুলো জল জল করছে। সে সৃজনকে বলল, তার মানে কাল রাতে তুই যখন আসিসনি তখন আমি একা যাইনি। আমার সঙ্গে ছিল সেই ছায়ামূর্তিটা, যে আমাকে নিয়ে গিয়েছিল আর আমাকে নাচ দেখানোর লোভ দেখিয়েছিল। কি বলছিস? তুই কিভাবে জানলি? সে আমাকে বড় পুকুর ঘাটে এসে বলেছিল আমি যেন বড় পুকুর ঘাটে অপেক্ষা করি। আর যখন পোড়া বাড়ির দিকে যাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল আমি যেন ঘুমিয়ে হাঁটছি। আমার কোনো হুঁশ ছিল না। সে আমাকে ভুলিয়ে নিয়ে গিয়েছিল নির্ঘাত। তাহলে তোকে মেরে ফেলেনি কেন? জানি না, তবে আমার মনে হয় সে আমাকে তাদের দলে নিতে চেয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ছবিটা দেখে আমার মনে পড়ল আমি চিৎকার করে উঠতে যাব, আর তখনই সে আমার উপর আক্রমণ করে। এরপর থেকে সুনীল আর সৃজন পোড়া বাড়ির দিকে আর কোনোদিন যায়নি। তারা বুঝতে পেরেছিল কিছু রহস্যের কিনারা করা যায় না, কিছু রহস্য শুধু থেকে যায়। পোড়া বাড়ির ভুতুড়ে পরিবেশের আড়ালে লুকিয়ে থাকা সেই জমিদার পরিবারের অতৃপ্ত আত্মা আজও তাদের অভিশাপ বহন করে চলেছে। আর সুনীল সেই রাতে যে ছায়ামূর্তির সঙ্গে গিয়েছিল সে ছিল জমিদারের সহোদর, যে লোকজনকে ফাঁসিতে ঝোলানোর সময় জমিদারকে সাহায্য করেছিল। আর পরে
পোড়া বাড়ির আগুনে পুড়ে সেও এক অভিশাপের শিকার হয়েছে। সুনীল আর সৃজন এই ঘটনা কাউকে বলেনি, কারণ তারা জানতো কেউ তাদের কথা বিশ্বাস করবে না। তবে গ্রামের মানুষ যখন গভীর রাতে পোড়া বাড়ির দিক থেকে আসা নূপুরের শব্দ শুনতে পেত, তখন তারা জানতো জমিদার বাড়ির অভিশাপ এখনও কাটেনি। আর সুনীল আর সৃজন শুধু একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসত। তারা জানতো এ হাসি ভয়ের নয়, এ হাসি এক ভয়ঙ্কর রহস্যের সাক্ষী হওয়ার। আর তাদের কৌতূহল স্থায়ীভাবে বিদায় নিয়েছিল সেই পোড়া বাড়ির শেষ রাতের অভিযান থেকেই। কেমন লাগলো পাঁচকাহনের আজকের উপস্থাপনা তা আমাদের জানাতে ভুলবেন না। ফিরব তাড়াতাড়ি আরও একটি অনন্য উপস্থাপনা নিয়ে। ততদিন পর্যন্ত সঙ্গে থাকুন, শুনতে থাকুন পাঁচকাহন। ধন্যবাদ। শুভরাত্রি।